সারা জীবন যখন তোমার প্রাক্তন স্ত্রী তকমাটা বইতেই বলছি, মাই জাস্ট ওয়েল দিস উইক। আমার প্রাক্তন যে আমার পার্টনার তার সাথে হয়তো নেই, কিন্তু সে পরিবারের সাথে থাকতে পারে, কেন থাকবে না? যে কারণে অনেক সময় মনে হয় যে হয়তো আমি ওভার রেটেড। তবে আমার স্ত্রী না হলে পারে বেশি কাজ পেতো, এইটুকুই বলতে পারি। 3 বছর পর আজও অর্থাৎ তিনি তৈরি হলো, 3 বছর তো কোনো কাজ করেনি, তো পাইন সো ঠিক আছে, এরা আমার ছবি করলেই হোক চলবে। বিচ্ছেদ কি আদৌ সম্মানের জায়গাটা পাল্টাতে পারে কৌশিকদা? সম্মান নষ্ট না করেও মানুষ একসাথে থাকে। ডায়লগ ডেলিভারি না থেকেও মুখের এক্সপ্রেশন দিয়ে যে ফুটিয়ে তোলা, সেই বিষয়টা চূর্ণীদিকে কজন চিনতে পারলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি ছাড়া? অনেক পরিচালকই মনেই করেন না যে এটা অভিনয় কোনো। চূর্ণীদির কি একটা লুক যেটা সে মেনটেন করেন, সেইটার জন্য কি দর্শকেরা অন্যভাবে ভাবতে পারছেন? অভিনেতা নিয়ে উইকলি ঘুরে বেড়াবে না 10টা লুক করে, বা পাগলের মতো প্রতিদিন একরকম সেজে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াবে, এ তো হয় না। খুব আছে, ঠিক আছে, আবার 3 বছর পর দেখা হবে। কোনো সম্পর্ক কি আদৌ শেষ হয়ে যায় কখনো, নাকি সময়ের সঙ্গে সঙ্গে তার সংজ্ঞা বদলে যায়? একটা গল্প দর্শকেরা দেখেছিলেন যেখানে ছিল ভালোবাসা, অভিমান, ছিল ক্ষমা, ছিল আরো কাছে টেনে নেওয়া। সেই গল্পই আবার অন্যভাবে ফিরে এসেছে দর্শকদের মাঝে, তাই নতুন করে সেটা নিয়ে আর বলবো না। আজও অর্ধাঙ্গিনী নিয়ে আমরা কথা বলছি, আর ইতিমধ্যেই আমার মনে হয় যে সেই সব দর্শকেরা দেখে নিয়েছেন যারা আবারও দেখতে যাচ্ছেন, এবং তার আশেপাশের মানুষদের বলছেন, আর যারা দেখেননি তারা কেন দেখবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কারণ আজকে আমাদের সাথে রয়েছেন আপনাদের খুব পরিচিত সেই ডুও, যিনি একজনকে বলা যেতে পারে আমাদের বাংলা সিনেমার শুধুমাত্র জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কি তা নয়, সম্পর্কের গল্প যিনি বলতে পারেন এবং নারীদের চরিত্রকে অন্যভাবে তুলে ধরেন, সেই পরিচালক আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক গাঙ্গুলি। এবং আমাদের সঙ্গে রয়েছেন সেই পাওয়ারফুল অ্যাক্ট্রেস যাকে নিয়ে কথা বলতে গেলে আমাদের সকলের দারুণ একটা উত্তেজনা অনুভূত হয়, এবং তার সাথে যেটা স্টাইলিশ অ্যাক্ট্রেস। আমাদের সাথে রয়েছেন চূর্ণী গাঙ্গুলি। কেমন আছেন? ভালো, নমস্কার। এবং এখন এই মুহূর্তটায় দর্শকদের এত ভালোবাসা, আর কি সেই দারুণ একটা ভালোবাসায় এই মুহূর্তে কতটা ভালো লাগা যাদের জন্য এই সিনেমাটি আবারও তৈরি করা আজও অর্ধাঙ্গিনী? মানে প্রথম যখন আমরা দর্শককে মিট করতে এসেছিলাম নন্দনে, তখন মানে সাংঘাতিক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমরা নিজেরাই, এতটাই যে স্টেজে উঠে তখন ভাবছি যে কথা বলবো কি করে, কারণ গলা বুঝে আসছে। সেই রিয়াকশন এখন পেয়ে পরের রিয়াকশনগুলো যে ফিকে হবে তা কিন্তু না, মানে সেই রিয়াকশনটা এখনো আমরা পাচ্ছি, তবে আমরা সেটা এখন হ্যান্ডেল করতে শিখে গেছি, যে আমরা উই ব্রেস আওয়ারসেলভস অ্যান্ড উই টক টু দি অডিয়েন্স আর কি। সেদিন তো গলা বুঝে আসছিল এবং কথা বলার মতো অবস্থাতেই ছিলাম না। ইমন ভাগ্যির সঙ্গে ছিল, ইমন প্রথমে গান গাইলো, তারপরে যতক্ষণে আমার কাছে মাইক্রোফোনটা এসছে ততক্ষণ আমি অনেকটা সামলে উঠেছি। তো এটা হচ্ছে পরীক্ষা দিয়ে রেজাল্ট পাওয়ার মতো একটা ফিলিং, যে পরীক্ষা দিয়েছি, রেজাল্ট কি হবে জানি না, কত নাম্বার পাবো আমরা জানি না, সেই অপেক্ষায় আছি। এবারে রেজাল্ট দেখতে এসছি দর্শকের সামনে, তারা কি বলবেন জানি না। যখন দেখছে এই ধরনের রিয়াকশন, তখন স্বস্তির সঙ্গে আনন্দ, স্যাটিসফ্যাকশন, ইমোশন, এবং তাদের দেখে, তাদের চোখের জল দেখে আমরাও চোখের জল ধরে রাখতে পারছি না। আর এক একজনের রিয়াকশন আমি সেটা বলতেও পারবো না ক্যামেরার সামনে, মানে গুরুজনরা যেভাবে রিয়াক্ট করছেন নত হয়ে, মানে সেটা ওই বড়, অত বড় প্রাপ্তি আমি বোধহয় কোনোদিন আমার হয়নি। তার মানে এটা বলাই যায় কৌশিকদা হলপ করে যে 8 থেকে 80 না বলি, এইটা অবশ্যই 20 থেকে 80, 90, 100 সবার গল্প আর কি। না, ডেফিনেটলি ফাইনালি তো ইমোশন ওই যে কথাগুলো বললেন, যে যারা অনেক বয়সী বোধ, তারা একটা চূর্ণির সামনে ওরকম রিয়াক্ট করছে বা আমার সামনে ওরকমভাবে হাত জোর করে রিয়াক্ট করছেন, সেটা একেবারেই আবেগতাড়িত হয়ে, সেখানে তাদের মাথা ঝোঁকানো বা হাত জোর করাটা কিন্তু একটা জীবন দর্শনের কাছে, একটা চরিত্রের কাছে, শুভ্রার গ্রেটনেসের কাছে তারা ওটা করছে, ওটা চূর্ণির কাছে নয়। চূর্ণির কাছে যেটা করছে যে এই মানুষটা ওই জায়গাটার মধ্যে পৌঁছে যেতে পেরেছে, তার কৃতজ্ঞতাই করছেন, তার জন্য অভিভূত হয়ে পড়ছে। এটা এর থেকে বড় শিল্পী কিছু পাওয়ার থাকে না। দেখো, আমরা তো প্রতি ছবিতে একটা রেমুনারেশন পাই, সেটা সীমিত আমরা জানি। টিডিএস কেটে জিএসটি অ্যাড করে কত টাকা হয়, এর বাইরে সিনেমাটা শুরু হয়নি। এই টাকাটা পেয়ে যাওয়ার পর সিনেমাটা হলে আসে, সেখানে এই যে লক্ষ লক্ষ মানুষ দেখছে, লক্ষাধিক মানুষ অল্পই দেখে ফেলেছে সারা ভারতবর্ষে, যেখানে যেখানে রিলিজ করেছে সব জায়গাতে। তারা যখন আবেগতাড়িত হয়,
এবং এটা না কেউ পৃথিবীর কোনো মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে রিক্রিয়েট করতে পারবে না। যখন এই ম্যাজিকটা ঘটে, হঠাৎ একটা কি যেন হয় টানিমার ছড়িয়ে পড়ে খবর, বার্তা রুটে গেল দিকে দিকে, ঠিক সেরকম হয়। হঠাৎ দেখবে তুমি সবাই জানে, সবাই কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় সবাই লিখছে, ফোন আসা থেকে বুঝতে পারবে, রাস্তাঘাটে বুঝতে পারবে। সেই ঘটনাগুলো একজন ফিল্ম মেকারের জীবনে বা একজন অভিনেত্রীর জীবনে কিছুবার হয়, বারবার হয় না। জনপ্রিয়তা পেতে পারে, কিন্তু এই ইন্টেন্সিটিতে হওয়াটা, যেটা আমরা জানি শরীরে ধাক্কা মারে, মনে ধাক্কা মারে। আমরা হল ভিজিটে আসছি, যেটা হল ভিজিট থাকছে না। না, আমি খুব গ্রেটফুল, আমরা তাই জন্য খুব গ্রেটফুল থেকে। ও বলে যে রেজাল্ট কার্ড দেখতে আসি, এক্সামিনারের কাছে যে কত নম্বর দিল, প্রত্যেক কটি মুখ, তাদের আবেগ, তাদের চোখের জল, তাদের চেঞ্জ হয়ে যাওয়া ফেস, তারাও তো একটা পরিবারের মা, বোন বা প্রেমিকা বা স্বামী, হ্যাঁ, বা বাবা বা ছেলে, তাদের মুখ, তারা নিজেদের ব্যক্তিগত সবকিছু ভুলে গিয়ে এই যে একটা সারেন্ডার একটা সিনেমার কাছে ইমোশনালি চার্জড আপ হয়ে যাওয়া, তার জন্য খুব আমার খুব কৃতজ্ঞ লাগে দর্শকদের কাছে। মানে আমি চিরকাল আজীবন বলে যাব, ওর জীবনের সব থেকে বড় পুরস্কার এগুলোই, আমার জীবনের সব থেকে বড় পুরস্কার এগুলোই, যতই যা পুরস্কার পেয়েছেন। ঠিক। এবং ওই দর্শকরা যখন হলে বসে সিনেমাটা দেখেন, তখন বোধহয় তারা নিজেদের সত্তাটা ভুলে যান। কোথাও তারাই একটা শুভ্রা, মেঘনা, সুমন, আরো অনেক চরিত্রদের সাথে নিজেদেরকে কানেক্ট করে ফেলেন। শুভ্রা নিয়ে যেহেতু কথা বলছিলাম, চুন্নিদি, শুভ্রা চরিত্রটি চুন্নিদিকে নতুন আর কি দিল? কারণ সেও 3 বছর বাদে আরো পরিবর্তন ঘটেছে তার। আরো কিভাবে চুন্নিদি শুভ্রাকে এক্সপ্লোর করলেন? মানে যদি টেকনিক্যালি বলতে হয়, আমি অর্ধাঙ্গিনী যেখানে শেষ হয়েছিল, তারপর থেকে মানে দর্শক যেখানে ছেড়ে এসছে শুভ্রাকে, তারপর থেকে তো শুভ্রার জীবনটা গড়িয়েছে আজ অবধি, আজও অর্ধাঙ্গিনী অবধি একেবারে। তো আমি ভেবে নিয়েছিলাম, ভাবার চেষ্টা করেছিলাম যে এর মাঝে 3 বছরে শুভ্রার মধ্যে কি কি বদল এসে থাকতে পারে, কি কি তার জীবন দর্শন কিভাবে পাল্টাতে পারে, বা তার যে প্রাক্তন পরিবার, তার প্রাক্তন স্বামী, বা তার যে এখন বর্তমান স্ত্রী, তাকে নিয়ে তার স্ট্যান্ড বা তার ফিলসফিটা কি, হ্যাঁ, তাদের নিয়ে কতটুকু ভাবে বা ভাবে না, নিজের জীবন কতটুকু এগিয়েছে, এইভাবে ভেবে ক্যারেক্টারের মাইন্ডটা আমি বোঝার চেষ্টা করেছি। কারণ তার উপরে নির্ভর করবে শুভ্রা এখন তার ডায়লগগুলো কিভাবে বলবে। আগে ছিল অভিমান, একটা শখ, সেই জায়গা থেকে রিয়াক্ট করা, এখন তো সেই শখটা কাটিয়ে উঠেছে, সেই ধাক্কাটা কাটিয়ে উঠেছে, যে তার বর্তমান স্ত্রীকে দেখা, তার সঙ্গে ওঠা বসা, তাকে সাহায্য করা, তো সেই অ্যাকসেপ্টেন্স একটা কোথাও হয়েছে, কোথাও গিয়ে তাও একটা খারাপ লাগা থেকে গেছে, এর মিশ্রণে তার রিয়াকশনসগুলো তৈরি। কাজে ও চিত্রনাট্যকার হিসেবে আমাকে যে সংলাপগুলো দিয়েছে, যে দৃশ্যগুলো দিয়েছে, তার মধ্যে থেকে আমি ওইটুকু বুনে নিয়েছি যে শুভ্রা কিভাবে দেখছে ব্যাপারটাকে, শুভ্রা কিভাবে এই ডায়লগটা বলতে চায়, কিভাবে ডিল করতে চায়। তা সত্ত্বেও যখন পরবর্তীকালে ডাবিং এর সময় আমি আমার পারফরমেন্স দেখেছি, বা যখন আমি প্রিমিয়ারেও দেখলাম ছবিটা, আমার কোথাও কোথাও মনে হয়েছে যে আমি আরেকটু অন্যরকম হয়তো করতে পারতাম। হয়তো এই কারণেই যে গত বছর যখন অর্ধাঙ্গিনী শুটিং হয়েছিল, আজ অর্ধাঙ্গিনী শুটিং হয়েছিল, তখন তো আজকের চূর্ণির থেকে তো বয়সটা আরো 1 বছর কম ছিল, সে তার ম্যাচুরিটি দিয়ে বুঝেছে। আজকে 1 বছর পর হয়তো আজকের দিনে আমি শুট করলে আমি হয়তো একটু অন্যরকম ভাবে করতে পারতাম, আরেকটা অন্য মাত্রা দিতে পারতাম। তো এইটা থেকেই যায়। বেশ, যেহেতু আজও অর্ধাঙ্গিনী নামটা বারবার আসছে, এবং আমি নিজেও যখন হলে গিয়ে সিনেমাটি দেখেছি, তখন একটা প্রশ্ন আশপাশ থেকে শুনতে পাচ্ছিলাম, আজও কেন? এবং ছবির শেষটা নিয়ে তো অবশ্যই আমরা কথা বলবো না, তাই তার সাথে লিঙ্ক খুঁজছে দর্শকেরা আবার, তাই যিনি পরিচালক তিনি সব থেকে ভালো এটার উত্তর দিতে পারবেন। আজও অর্ধাঙ্গিনী, আজও কেন? আজও এই কারণে যে 3 বছর আগে একটা শপিং মলে হঠাৎ করে সামনে দরজাটা খুলে যায়, শুভ্রা দেখে সুমন চ্যাটার্জি এবং মেঘনা চ্যাটার্জি মোস্তাফি ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে। সুমনের হাতে একটা লাঠি, পড়ানি করা দিয়ে টেকেন, এবং মেঘনা করে তাকায় শুভ্রার দিকে, শুভ্রাও মেঘনার দিকে তাকায়। ওদের চুক্তি পদ্ধতি, কেউ কাউকে যে চিনেছে, জানি, কথা আলাপ হয়েছে, এটা যোগাযোগ রাখবে না, এমনকি ছোট যোগাযোগ রাখবে না, এটাই ঠিক হয়েছিল। ওরা চলে যায়, লিফটের মধ্যে ঢুকে যায়, বুদ্ধদেবের মুখটা দুদিকে কাটা, একটা দরজা মন্তব্যে জোড়া লেগে একটা বুদ্ধদেব তৈরি হয়, এবং সেটা সেই বোধি অর্জন করলো কিনা জানি না, চুপ করে তাকিয়ে থাকলো
শুভ্রা অনেক দূরে, তারপরে একটু আসতো হয়তো একটু মনে থাকবে যে তোমার দেখিয়ে নাকি আলো আছি ভেবে আর ছোটো বাচ্চাদের দিকে আদর এলো, বোঝা গেল না। এরকম অবস্থা একটা গল্প থেমে গেছিল। এরা 3 বছর এদের কারোর সাথে কারণ দেখা হয়নি। সুপাত্রর বিয়ে উপলক্ষে হঠাৎ করে আমন্ত্রণ আসে এবং এক্স শাশুড়ি মার আমন্ত্রণ সে পেতে পারবেন সুকাম, সে হাজির হয় ওখানে। এবার কি হতো বয়সের মানুষ এইখানেই আজও কথাটার গুরুত্ব দেয় যে আজও ওরা কি অবস্থায় আছে, আজও অর্থাৎ মেনে কিনা। একটা ডায়লগ রয়েছে এর মধ্যে ছবিতে, সারা জীবন যখন তোমার প্রাক্তন স্ক্রিন তকমাটা বইতেই বলছি, আই জাস্ট ওয়েল দিস ফিট। বেশ, যেহেতু ডায়লগ নিয়েই কথা হলো, আরো বেশি বলতে পারছে না, কারণ যে দর্শক যারা দেখেননি তাদেরকে তাহলে অনেকটা বলে দেওয়া হয়। ঠিক সেই জন্যই আমি জাস্ট আরও একটি ডায়লগ যেটা ট্রেলারেও নেই, তবে আমার মনে হয় দর্শকদের এটা দেখার পর একটু উৎসাহ বাড়বে, সেই হিসাবে বলি যে সিনেমায় অনেকগুলো ডায়লগ ট্রেলারে রয়েছে যা দর্শকেরা উপভোগ করেছেন, কিন্তু সিনেমার মধ্যে আরও বোধহয় গভীর রয়েছে, আরও গভীর পর্যবেক্ষণ রয়েছে। কিন্তু যেটা চূর্ণীদির থেকে জানার, চূর্ণীদিকে বরাবরই আমরা দেখি ভীষণ শান্ত একজন মানুষ। হিম শীতল শুভ্রার সঙ্গে চূর্ণীদির কি কোথাও চরিত্রের মিল রয়েছে ব্যক্তিগত জীবনে? একটা জিনিস আমি বলবো অবশ্যই, যে কারোর পাশে দাঁড়ানোটা খুব স্বাভাবিকভাবে আসে আমার মধ্যে, দায়িত্বটা নিয়ে নেওয়া, তাকে গাইড করা, এবং সেটা খুব ছোট বয়স থেকে আমার মধ্যে আছে। মানে ছোট একটা এক্সাম্পল দিলে বলতে হয় যে ইউনিভার্সিটিতেও যখন পড়ি, এরকম অনেক ছেলে মেয়েরা ছিল যাদের অনেক রকমের সমস্যার কথা এসে কিন্তু আমাকেই বলতো। তারা হয়তো খুব বন্ধু আমার নয়, কিন্তু কোথাও একটা তারা জানে যে চুন্নিকে বললে একটা ও আমার পাশে থাকবে, ও আমাকে গাইডেন্স দিতে পারবে, ও জাজমেন্ট পাস করবে না এটা নিয়ে, ঠিক ভুল এই বিচার করবে না, এবং ওর কাছ থেকে এই কথা আর কারোর কাছে পৌঁছবে না। এই 4টে কারণ ছিল। কাজে সেইটা কিন্তু শুভ্রার মধ্যেও আছে, ওই দায়িত্ব নেওয়াটা। যেটা নেই আমার মধ্যে সেটা হলো ঠুকে ঠুকে কথা বলাটা। সেইটা আমার মধ্যে হয়তো নেই। বেশ, এবার পরিচালক কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ, সেইটার সত্তাটা এবং বাড়িতে আরো একটা দুজনের আলাদা সম্পর্ক, সেইটার মধ্যে কোথাও কি দুজনের মেলবন্ধন হয়ে যেত আবার সেটে আসার পর, নাকি সেই সত্তা দুটো আলাদাই থাকতো, পরিচালক অভিনেত্রী স্বামী স্ত্রী আলাদা? একদম আলাদা। তবে হেডমাস্টারের ছেলে স্কুলে হেডমাস্টারকে বাবা বলে ডাকে না, কখন না, স্যারই বলে। সেই দূরত্ব একজন অভিনেত্রী এবং পরিচালককে, সেটা আমাদের সেটে থাকে। তোমরা হয়তো অনেকেই জানো না, আমি বহু বছর ধরে কাজ করছি তো টেলিভিশনের জগৎ থেকে শুরু সেই যাতায়াত। সেই সময় থেকে আমরা যখন আউটডোরে যেতাম দুজনে, আজ পর্যন্ত কখনো আমি এবং চুন্নি একই ঘরে থাকিনি। অভিনেত্রী ঘরে চুন্নি থাকতো, আমি আমার ঘরে থাকতাম পরিচালকের ঘরে, কখনো কোনোদিনও থাকেনি। কারণ একজন অভিনেত্রী স্পেস, সে যে একটা সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে থাকে, তার রিল্যাক্স করার জন্য তার কতটা সময় দরকার, কতক্ষণ তার রেডি হওয়া, তার থাকা, তার নিজের, সেইখানে গিয়ে আমি এবং আমার সহকারীরা গিয়ে আমলা করবো, সেইটা নষ্ট হয়ে যায়। সেই না, শুধু তাই না, তাছাড়া- ওর যে টিমের ছেলে মেয়েরা তারাও তো যখন তখন এসে ওর ঘরে ধাক্কা দিয়ে কৌশিদা এটা ওইটা, হ্যাঁ, তারাও তো সংকোচ বোধ করবে। কাজে সেই দূরত্বটা থাকেই, বরাবর থেকে এসছে, আজও তাই। এটা জানা কথা যে এরকম একটা হবে, কিন্তু সেটাতে কোনো অসুবিধা হয় না। কারণ আমাদের বন্ধুত্ব হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে, যেখানে আমরা থিয়েটার করতাম একসাথে। কাজে আমরা বন্ধু এবং সহকর্মী। কাজে আমাদের কাজ, বাড়ি, এই দুজন সহকর্মী একটা বাড়িতে থাকে এই পর্যন্ত। বেশ, এই প্রশ্নটা আমরা জেনারেলি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের করে থাকি, তবে আজকে আমি কৌশিকদাকে করতে চাই। পুরো এই সিনেমাটায় এমন কোনো দৃশ্য যেটা কৌশিকদাকে সেই মুহূর্তে নাড়া দিয়ে দিয়েছিল, এবং সেটা এক্ষুনি বললে এক মুহূর্তে সেই সিনটার কথাই মনে পড়বে? তো আমার একটা যেন মনে পড়ে, এই বাচ্চাটার সাথে ওর একটা দৃশ্য, সেই দৃশ্যতে বাচ্চাটা ওর কাছে সারেন্ডার করে ওকে জড়িয়ে ধরে, আর তখন চুন্নি একটা দৃষ্টি দেয় বাকি দুজনের দিকে, রঞ্জন এবং আবেরির দিকে, দিয়ে একটা রিয়াকশন দেয়। ওটা আনফর্গেট, ওটা আমাকে একদম হিলিয়ে দেওয়া বলে সেইটা করেছিল। অসামান্য মুহূর্ত হচ্ছে ওদের দুজনের দেখা হওয়ার মুহূর্ত। প্রথম একটি দোকানি
সেখানে যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটা অ্যাচিভ করতে গেলে দম লাগে। ওই দৃষ্টিটা দিয়ে তাকিয়ে থাকা, চুপ করে এতদিন পরে দেখা, 3 বছর পর দেখার মুহূর্তটা দুজনের দিক থেকেই পাতো। সেটা ক্রিয়েট করাটা অসম্ভব কঠিন একজন অভিনেত্রীর পক্ষে, কারণ তুমি কিচ্ছু করছো না, তুমি তোমার মনের মধ্যে একটা স্থিতি, মনের মধ্যে একটা অবস্থাকে ভাবছো শুনুন, আর সেটা তোমার মুখে স্কিন পর্যন্ত আসতে হবে। আটাই কি জন যারা অভিনয় করেন তারা জানে। ঠিক। এটা এই মুহূর্তটা আরো মিষ্টি ছিল, আমাদের ক্যামেরা বন্দি হলো সেটা আর কি। চন্নিদি, কি সব থেকে বেশি কাছের মুহূর্ত যেটা এখনো ভাবলে মনে থেকে যাওয়া, বা দুজনের কাছে যেরকম পরিচালকের থেকেও শুনলাম আর কি অভিনেত্রী হিসাবে? এখন আমার তো অনেকগুলো মুহূর্ত এই কথা তো গল্প বলে ফেলবো। হ্যাঁ ওইটাই, আমি সেটা যেগুলো করেছি সেগুলোই এরকম বলে দাও না। না, সেটা তো আছে ভালো খুব। আমার নিজেরটা বলছি না আমি। হ্যাঁ, তবে জয়ার একটা দৃষ্টি আছে যখন ইন্দ্রাশির সাথে, ট্রেলারেও আছে সেটা, একটা ও গাড়িতে বসে আছে ইন্দ্রাশিসের সাথে, এবং ইন্দ্রাশিস এমন একটা কথা বলে যেটা ও একেবারে অ্যাকসেপ্ট করতে পারে না। অ্যাকসেপ্টেন্সের যখন ও যে করতে পারছে না, তার সঙ্গে একটা রাগ, অভিমান, কিন্তু ও কিছু বলছে না, সেটা একটা দৃষ্টি দিয়ে ও দরজাটা খুলে গাড়ি থেকে বেরিয়ে গেল। বিউটিফুল, বিউটিফুল শট। এই যে আমরা দৃশ্য নিয়ে কথা বললাম, কিন্তু তার বাইরে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, পাওয়ারফুল অ্যাক্ট্রেস, কোথাও গিয়ে একটা মনে হয় কি যে চন্নিদি যে অভিব্যক্তি, ডায়লগ ডেলিভারি না থেকেও শুধুমাত্র চোখ আর মুখের এক্সপ্রেশন দিয়ে যে ফুটিয়ে তোলা, সেই বিষয়টা চন্নিদিকে কজন চিনতে পারলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি ছাড়া? দেখো, হয়তো আমার যেভাবে আমি একটা চরিত্রকে দেখি বা ফুটিয়ে তুলি, এটা হতে পারে যে অধিকাংশ বা অনেক পরিচালকই মনেই করেন না যে এটা অভিনয় কোনো। তাদের হয়তো মনে হতেই পারে যে দিস ইজ নট অ্যাক্টিং, ইটস পসিবল। অনেক অ্যাক্টরদেরও সেটা মনে হতে পারে যেটা কোনো অভিনয় নয়, এবং আমি অ্যাকসেপ্ট করবো, সেটা তাদের মত, সেটা রাইট। তো সেটা কিন্তু পসিবল, এটা হতে পারে। যে কারণে অনেক সময় মনে হয় যে হয়তো আমি ওভার রেটেড, যারা ভালো বলেন হয়তো বেশি ভালো লেগে বলছেন, এটা মনে হয় আমার, সত্যি আমার মানে মনে হয় বলে বলছি কথাটা। আর একটা কারণ হতে পারে যে তারা হয়তো মানে আমার অভিনয়টাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন, কিন্তু কোথাও একটা আমাকে কোনো একটা ব্র্যাকেটের মধ্যে, একটা রোলের মধ্যে ফেলতে পারেন না তাদের ছবিতে। মানে এমন কোনো চরিত্র থাকে না যেটা আমাকে অফার করতে পারার মতো, মানে বা আমি সেটা করতে পারবো বলে তারা মনে করেন। মানে এটা একটা কারণ হতে পারে। আমি পারি, আমি পারি, বারবার পারি, ভবিষ্যতে পারবো আমি দেখি। তবে আমার স্ত্রী না হলে পারে বেশি কাজ পেতো, এইটুকুই বলতে পারি। যাই হোক, আমি একটুখানি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, আমার কথার তাৎপর্য বোঝার মতো সমস্ত দর্শকের ক্ষমতা আছে। ঠিক আছে, কি করা যাবে, এই চুক্তিটা তো ভঙ্গ করা যাবে না একেবারেই। এটাও বলছে কারণ এরকম আমাদের ইন্ডাস্ট্রির মধ্যেই দু একজন এরকম আছেন যারা এই প্রসঙ্গটা বলেছিলেন আমাদের, যে আমরা অনেক জায়গায় শুনেছি যে দিস ইজ অলসো ওয়ান রিজন। এটা সেই জন্যও কথাটা বললো, এটা আমরা অনুমান করে বলছি না। ঠিক আছে, হতেই পারে এটা। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এমন একটা স্বাধীন জায়গা, এমন একটা ক্রাফট। কি মনে করো যে বছর অর্ধাঙ্গিনী রিলিজ করলো, এটা কোনো বিতর্ক না, এটা অবজারভেশন। যে বছর অর্ধাঙ্গিনী রিলিজ করলো ওরকম একটা সুপার টুপার হিট করলো চন্ডী, সেই বছর আরেকটা ব্লকবাস্টার ন্যাশনালি, রকি और রাঁচি কি প্রেম কাহানি, সেই মাসে আসলে বিদ্যার সবুজ যা যা পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী এই একজনই পেয়েছিল সেই বছরটা। এবারে কি নামে জানি সেই বছরটা পেয়েছিল, সেইটা পাওয়ার পর 3 বছর পর আজও অর্থাৎ তিনি তৈরি হলো। 3 বছর তো কোনো কাজ করেনি, পাইনি। সো সিরিয়াস কনসার্ন ফর দ্য ইন্ডাস্ট্রি আমার, যেটা এটা ভাবার বিষয়। কিছু অফার এসেছিল কিন্তু রোলগুলো সেরকম হয়তো মানে অত পছন্দ হয়নি। না না, আমি এত ভালোবাসি আমি ভাবতে পারি, ব্যাপারটা তফাৎটা হয়েছে তাই। ঠিক আছে, এরা আমার ছবি করলেই হোক চোখ। এবং চন্নিদি এই যে দেখে ভাবতে পারছে না, কথাটার সূত্র ধরেই বলি যে চন্নিদিরকে একটা লুক যেটা সে মেনটেন করে, সেইটার জন্য কি দর্শকেরা অন্যভাবে ভাবতে পারছেন? কিন্তু এখন তো অনেক রকম ভাবে লুক চেঞ্জ করার অনেক বিষয় রয়েছে, হাতের কাছেই রয়েছে আমাদের। এত কম জিনিসে থামা উচিত না,
হ্যাঁ পৃথিবীতে না আমি এই লোক নিয়ে তো ধরো দৃষ্টিকোণ করেছি, দৃষ্টিকোণ তো একদম অন্য রকমের লোক, তখনও তো আমার এই লোকটাই ছিল। অন্যরকম লোক ছিল। হ্যাঁ কাজে সেটা এবং আমাদের মেকআপ আর্টিস্ট এবং হেয়ারের ডিপার্টমেন্টের যারা আছেন তারা এতটাই স্কিলড যে তারা চাইলে অন্যরকম একটা লুক তৈরি করে দিতেই পারেন। তার জন্যই তো মেকআপ টেস্ট লাগে হয়তো, বাট সেটা ইম্পসিবল কিছু না। হয়তো এটা হতে পারে তারা ইমাজিন করতে পারছেন না, মানে আমাকে দেখে একটা রকম মনে হচ্ছে, হয়তো এটা হতে পারে পসিবল। সেটা তাদের সীমাবদ্ধতা। অভিনেত্রী নয়, অভিনেত্রী নিয়ে উইকলি ঘুরে বেড়াবে না 10টা লুক করে, বা পাগলের মতো প্রতিদিন একরকম সেজে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াবে, এ তো হয় না। খুব আছে, ঠিক আছে, আবার 3 বছর পর দেখা হবে। হ্যাঁ, আমরা এই 3 বছর পর হোক বা যতটা গ্যাপ হোক চুন্নিদিকে বারবার ফিরে পেতে চাই, এবং সেটার প্রমাণ দর্শকেরা দিচ্ছেন, আমরা বুঝতেই পাচ্ছি। অভিনেত্রী হিসাবে কিন্তু চুন্নিদি যথেষ্ট ভালোবাসা। ডিপ্রাইভ করা হচ্ছে তো। আর ঠিক আছে, এর কোনো অসুবিধা নেই, মানে অভিনেত্রী তো জীবিকার জন্য কাজ করে, এবং পরিচালকরা ছবি বানান তারাও জীবিকার জন্য কাজ করেন, এবং তাদের প্রথম কনসার্ন হয় দর্শকের কি ভালো লাগছে। দর্শকের যে ভালো লাগছে সেটা প্রমাণিত, বাকিটা আপনাদের এত। আচ্ছা, এবার চুনিতে আবার পজিটিভিটিতে আসি। যেহেতু নারী কেন্দ্রিক চরিত্রকে যেভাবে কৌশিকদা ফুটিয়ে তোলেন বারবার পর্দার মাধ্যমে, সেটা অনেক নারীকে হয়তো বাচ্চারা আবার অন্যরকমভাবে একটা স্পৃহা, উৎসাহ দেয়, যোগায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে নারী চরিত্র কতটা পরিবর্তন ঘটলো এরকম সিনেমার মাধ্যমে? চুনিদির কাছে প্রথম প্রশ্নটা করতে চাই। মানে আজও অর্ধাঙ্গিনী এবং মতো সিনেমাতে একদমই তাই, সিনেমার কারণে আমি তো বলবো যে শুধু নারী কেন, পুরুষদের রিয়াকশন, পুরুষ দর্শক যারা আছেন তাদের মধ্যে যেরকম রিয়াকশন দেখেছি, কোথাও একটা হয়তো তাদের মনে হয়েছে যে ভাববার অবকাশ আছে। একেবারে এই সমাজে আমরা যেভাবে চলছি, কারণ পুরুষতন্ত্র তো শুধু নারীদের মধ্যে আছে তা নয়, পুরুষদের মধ্যে আছে তা নয়, নারীর মধ্যেও থাকে। আমরা বুঝি না, সেটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে থেকে গেছে। আমরা অটোমেটিক্যালি সেটাকে, আজকে যদি ও আমার জন্য কোনো স্যাক্রিফাইস করে, তখন সকলের মনে হবে যে আহা স্ত্রীর জন্য করলো। কিন্তু আমি যদি কোনো স্যাক্রিফাইস করি, তার মনে হয় এত করারই কথা, স্বামীর জন্যই তো করবে। এই ব্যাপারগুলো আছে, মানে আমাদের এক্সাম্পল দিয়ে বলছি, মানে এটা আমাদের ক্ষেত্রে হয়েছে তা না, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটাই হয়, কিন্তু ধরে নেওয়া হয়। তো সেই জন্য আমি বলছি যে পুরুষ দর্শক যারা আছেন তারাও কিন্তু কোথাও একটা ভাবছেন, আর ভাবছেন মানে কিন্তু থ্রু দ্য থট প্রসেসে তো ইভলিউশন হয় ভাবনার। এবং এই সমাজের ফ্যাব্রিকে যেই অসুবিধাগুলো এখন আমরা ভোগ করছি 2026 সালে দাঁড়িয়ে, যেগুলো একটু 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 করে বদলালে পরে সমাজটা সুন্দর একটা চিত্র পেতে পারে, একটা সুন্দরভাবে ছেলেমেয়েরা একসাথে থাকতে পারে। আমি উইমেন্স লিবারেশনের কথা বলছি না, আমি ইকুয়ালিটির কথা বলছি, কিন্তু সমান সমানভাবে চলার কথা বলছি, কাউকে বাদ দিয়ে কেউ কারোর শত্রু নয়, সেইভাবে চলার কথা বলছি। তো সেইভাবে এরকম ছোট ছোট ছবি তৈরি করে যদি আমরা, কারণ অডিও ভিজুয়াল মিডিয়াম এমন একটা মিডিয়াম, সিনেমা মানুষ দেখে আইডেন্টিফাই করে তাদের মধ্যে ভাবনার উদ্রেক হয়, তারা নিজেদের জীবন নিয়ে ভাবেন, আইডেন্টিফিকেশনের মাধ্যমে এটা হয়। কাজে সমাজের চিন্তাধারা বদলানোর বা ভাবার অবকাশ দেওয়া, যে এভাবেও কি ভাবা যেতে পারে কখনো কখনো, এই জায়গাগুলো তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের আছে, এবং দায়িত্ব করবো বলে এগিয়ে বসেছি তা না। একটা পারিবারিক ছবি সেই জন্যই তৈরি করা, যেখানে পারিবারিক সমীকরণের মধ্যে দিয়ে আমরা অন্যান্য অনেক জিনিস দেখাচ্ছি, যেগুলো একটা হোরাইজনটাকে আরো যেন বড় করে দিচ্ছে, একটা সংকীর্ণতা থেকে বার করে একটা অন্যভাবে ভাবাবার চেষ্টা করছে, যেটা আমরা ভাবতে চাই, যেভাবে আমরা দেখতে চাই মানুষকে, এইভাবে আমরা সম্পর্কগুলো চাই মানুষের মধ্যে, যেন রেসপেক্ট থাকে, যেন ডিগনিটি থাকে, যেন দুচ্ছাই করে মানুষদের ফেলে না দিই আমরা। অতীতকে সবাই অস্বীকার করে চলে যায়। তো আজকে প্রাক্তন কাউকে দেখলে পরে মনে হয় পাশ কাটিয়ে ওদিকে পালিয়ে চলে যায়। কেন পালাতে হবে কেন? সেটা আমার ডিসরেসপেক্ট। আমার পুরো জীবনটাকে আমি রেসপেক্ট দিয়ে দেখবো, জীবনে যারা যারা এসছে তাদেরকে আমি রেসপেক্ট দিয়ে দেখবো, সে সম্পর্ক ওয়ার্কআউট করুক বা না করুক, তাই না? সে প্রাক্তন কোনো ফ্যামিলি থাকলে তাদেরকে আমি, তাদের সেই ভালোবাসাটা কেন তারা বঞ্চিত হচ্ছে, কেনই বা হবে? তাদের সাথে যোগাযোগ আমার থাকতেই পারে, আমার প্রাক্তন যে আমার পার্টনার তার সাথে হয়তো নেই, কিন্তু সে পরিবারের সাথে থাকতে পারে, কেন থাকবে না? সব কিছু তো এরকম এক বাক্যে নষ্ট হয়ে যায় না, যদি না সেখানে অ্যাবিউজ থেকে থাকে কোনো রকম, সেটা অন্য একটা ব্যাপার। যদি না একটা ভায়োলেন্ট কোনো, মানে সে অ্যাবিউজ বলতে শুধু ফিজিক্যাল বলছে না, মেন্টাল এন্ড ফিজিক্যাল অ্যাবিউজ থেকে থাকে, সেই ব্যাপারগুলো আলাদা, তখন অনেক কিছু পাল্টে যায়। অবশ্যই বিচ্ছেদ কি আদৌ সম্মানের জায়গাটা পাল্টাতে পারে কৌশিকদা?
কি কারণে বিচ্ছেদ সেটা প্রত্যক্ষ। সম্মান নষ্ট না করেও মানুষ একসাথে থাকে, বা সম্মান খুইয়েও থাকে একসাথে, কারণ তখন পালাবার রাস্তা নেই, হয়তো ইন্ডিপেন্ডেন্স নেই, যেটা আস্তে আস্তে জিত চলছে। হ্যাঁ, নারীরাই নারীবাদী হবে তার কোনো মানে নেই। এই ছবিটি লিখেছে এবং বানিয়েছে, হ্যাঁ, মহিলাদের প্রতি শ্রদ্ধা থেকেই সেটা তৈরি হয়েছে। সেই মহিলাটি কিন্তু চুনি গাঙ্গুলি একা নয়, যত যাদেরকে মিট করেছি সারা জীবনে, বা যে সমস্ত খবরে কাগজে খবর পড়েছি, টিভিতে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন অসুবিধের দুঃখ, তার একটা কালমিনেশন থেকে একটা চরিত্র তৈরি হয়। তোমরা একজনকে ভেবে একটা চরিত্র হয় না। তাই যে সেইখান থেকে মনে হয় যে নিছক একটা বিনোদনের স্বার্থে একটা গল্পকে পাকিয়ে রসালো করে তুললাম, সেইটা আমি কোনোদিন করিনি, করবো না, ও করবে না, আশা করছি আমাদের পরবর্তী প্রজন্ম করবে না। তার মধ্যে যেন একটা আপলিফমেন্ট থাকে, একটা জীবন দর্শক থাকে, যেটা দর্শক বুক পকেটে করে বাড়িয়ে নিয়ে যাবে, কারণ বুক পকেটের তলায় থাকে হার্টটা। এই বিষয়টা কি এখন সব থেকে বেশি আমরা বলতে পারি যে প্রাসঙ্গিক, যে পাশে একজন সাপোর্ট থাকলে তাহলে সেই মানুষটার এগিয়ে আসা, সরে যাওয়া সবটা একটুখানি সহজ হয়ে যায়? কৌশিকদা, চুন্নিদি, দুজনের কাছে প্রশ্ন। কিছু না, মানে সাপোর্ট লাগে না, যে সরে যেতে চায় সরার জন্যে। বিচ্ছেদ মানে খারাপ জিনিস নয় তো, বিচ্ছেদ দুটো মানুষের ভালোবাসার রাস্তাও হতে পারে, আর ভালোভাবে বাঁচার রাস্তা হতে পারে। একসাথে থাকলে কম্প্যাটেবিলিটিটা ইম্পর্টেন্ট, দুটো মানুষের খারাপ হতে হয় না তার জন্যে। দুটো ভিন্ন ধর্মী মানুষ একসাথে থাকলে কাজ করছে না, তেল আর জল দুটো ঠান্ডা জিনিস, এক জায়গায় পেছালে পড়তে থাকে, সেই এক জায়গায় আলাদা রাখা, সেটার জন্য বিচ্ছেদটা খুব হেলদি, সেটা খুব ওয়েলকাম করা উচিত। ডিসরেসপেক্টটা খুব ওয়েলকাম করা যাবে না, অধিকার ভেবে নেওয়া একে অপরের, সেটা ডিসরেসপেক্ট করা যায়। চুন্নিদি, সাপোর্ট থাকলে সহজে বেরিয়ে আসা যায়, এটা ফ্যাক্ট। কিন্তু সাপোর্টটা একজন মানুষ নাও হতে পারে, কিন্তু তোমাকে রোজগারে হতে হবে, সেটা খুব দরকার। নইলে সেলফ সাপোর্টটা যদি না থাকে, বিচ্ছেদ তখন কঠিন হয়ে যায় মেয়েদের পক্ষে। যেরকম অনেক নারী আছেন যারা হয়তো, যাদের হয়তো প্রয়োজন, তারা হয়তো থাকতে পারছেন না, কিন্তু জাস্ট ফর ল্যাক অফ দ্যাট সাপোর্ট তারা বেরিয়ে আসতে পারেন না অনেক সম্পর্ক থেকে। তো সেই সাপোর্টটা আমি বেশি গুরুত্ব দেব। মানুষ তো থাকবে, রঞ্জনের মতো মানুষ থাকবে, শুভ্রার মতো মানুষ থাকবে, তার পাশে থাকতেই পারে। না থাকলেও অন্তত ইকোনমিক যে ফাইন্যান্সিয়াল দিকটা, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, নইলে সে লড়াইটা লড়তেই পারবে না। শেষ প্রশ্ন আমার একটাই, আজও অর্ধাঙ্গিনী যারা দেখেছেন তারা ইতিমধ্যে আমার মনে হয় অনেকগুলো সিনের মধ্যে দিয়ে আবার ঘোরাফেরা করলেন, আবারও তারা দেখতে যাবেন। জ্বর হলেও অ্যান্টিবায়োটিকটা সাথে থাকলে সবটাই আবার হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা দেখেননি তাদের জন্য কৌশিকদা এবং চুন্নিদি আজ আর উত্তর বলবো না, কোন প্রশ্নটা তারা সিনেমা দেখার পর বাড়িতে নিয়ে যাবেন সেটাই জানতে চাইব। এটা বলে দিতে হবে অনেকটা তাহলে। না না, কোনো প্রশ্ন না। আচ্ছা কৌশিকদা, দেখতে হবে যে আপনি শুভ্রা না আপনি সুমন চ্যাটার্জি না মেঘ না, কোন জায়গায় থাকবেন। আপনার সন্তানের মধ্যে কোনোভাবে টিকলি লুকিয়ে আছে কিনা, আপনার জীবনে কি রঞ্জন আছে, আপনার জীবনে কি সুকান্ত আছে, এমনি দেখুন, ভাবুন, ছবিটা দেখবেন আর বন্ধুদের সাথে, আর দেখে বন্ধুদের কিছুতেই কোনো গল্প বলবেন না, দয়া করে ক্লাইম্যাক্সটা বলবেন না, সব মাটি হয়ে যাবে। চুন্নিদি, আমার মানে যেটা বলা সেটাই বলে দিল। আচ্ছা। তার মধ্যে সব থেকে বেশি দরকার যে হ্যাঁ, আপনি কোন চরিত্র, সেটা তো বটে, বা কোনো চরিত্র নাও হতে পারেন, চেনা কিনা আপনার চেনা এরকম পরিস্থিতি বা মানুষ আছে কিনা, অন্যভাবে একটু ভাবা যায় কিনা, আর টিকরিদের যাতে অসুবিধা না হয় সেটা দেখা। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য এবং এত সুন্দর আড্ডা এই মুহূর্তে আমাদের সাক্ষাৎকারটা আরও সমৃদ্ধ করার জন্য। তাই দর্শকদের নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না, সিনেমাটা যারা দেখেননি তারা কিন্তু বড় মিস করতে চলেছেন। আর এতদিনই সকলের মুখে মুখে শুনে নিয়েছেন, তাহলে আর অপেক্ষা কিসে? অবশ্যই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখছেন আজ অর্ধাঙ্গিনী, এবং আজকের এই সাক্ষাৎকারটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না। এরকম আরও সাক্ষাৎকার দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।